দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও। মানে এই ভিডিওটার জন্য আমি প্রচুর কমেন্ট পেয়েছিলাম যেন খুব দ্রুত আমি ভিডিওটা আপলোড করি আপনাদের জন্য। যেহেতু দেশে অলমোস্ট গরম চলে আসছে এবং অনেক আপু রিকোয়েস্ট ছিল যে এই গরমে কিভাবে বাচ্চাদের যত্ন নিতে হবে, কি টাইপ ড্রেস পরাতে হবে তাহলে তারা কমফোর্ট ফিল করবে, কোন পাউডারটা বাচ্চাদের জন্য ভালো, কোন লোশন ব্যবহার করবে বা তেল ব্যবহার করা যাবে কিনা, রুমে এসি অন রাখা যাবে কিনা, কি করলে বাচ্চা ডিহাইড্রেট হবে না, এটাই প্রচুর প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের এই ভিডিওটি। আমার আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে কারণ আমি যতগুলো টপিক নিয়ে কমেন্ট পেয়েছিলাম তার প্রতিটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আর সেই জন্যই বলা যায় ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, একটু টেনে দেখবেন না, কারণ ভিডিওটা যদি আপনারা টেনে দেখতে যান তাহলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। তো প্রথমে আমরা জেনে নেব যে এই গরমে বাচ্চাকে কত ঘন ঘন বা দিনে কয়বার গোসল করানো যাবে, অথবা গোসলের টাইমে আমরা কোন সাবান বা শ্যাম্পুটা বাচ্চাদের জন্য ইউজ করব। আপনারা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা হয়তো সকলেই জানেন যে আমার 2 ইয়ার্সের একটা বেবি আছে এবং আরাবিকে আমি সবসময় চেষ্টা করি দিনে 2 বার গোসলটা করাতে সামারের দিকে। তারপরও দেখা যায় যে অনেক টাইম হয়তো 3 বারও গোসল দেওয়ানো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একদম ঠান্ডা পানি না দিয়ে যে হালকা গরম বা উষ্ণ যে পানিটা আছে সেটা দিয়ে আমি ওকে গোসল করানোর চেষ্টা করি। সন্ধ্যার পরে বা রাতে ওকে আমার গোসল দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি ওকে পার্কে নেই এবং পার্কে গিয়ে ও কিন্তু একদম ছুটোছুটি করে খেলাধুলা করে, যার ফলে কিন্তু ওর প্রচুর ঘাম হয় এবং বাসায় নিয়ে এসে যখন আমি ওকে আবারও একটা শাওয়ার নিয়ে দেই তখন দেখা যায় একদম ফ্রেশ ফিল করে এবং তার ফলে কিন্তু রাতে অনেক ডিপ ঘুম ঘুমায়। উইন্টারে আমি আরাবিকে 2 থেকে 3 দিন শ্যাম্পুটা করাতাম, বাট এখন যেহেতু সামার টাইম, মানে সামারে পার্কে নিলেই আসলে ও অনেক বেশি ঘাম হয়, তো যার ফলে কিন্তু আমার ওকে রেগুলার বা প্রতিদিনই শ্যাম্পুটা করানো লাগে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের জন্য আলাদা যে বেবি টপ টু টো শ্যাম্পুগুলো আছে, মানে মাথা থেকে পা পর্যন্ত ইউজ করা যাবে এবং বাচ্চাদের কিন্তু চোখ জ্বালাপোড়া করবে না, এই টাইপ শ্যাম্পুগুলো বাচ্চাদেরকে ইউজ করাতে। তো শ্যাম্পুর ক্ষেত্রে বলা যায় এই দুটো হচ্ছে আমার ফেভারিট ব্র্যান্ড এবং এই দুটোই আমি ওর জন্য ইউজ করে থাকি। সামার টাইমে বাচ্চাদের চুল যদি একটু বেশি বড় থাকে তো সে টাইমে দেখা যায় যে তাদের মাথাতে প্রচণ্ড ঘাম হয় এবং ঘাম হওয়ার ফলে চারপাশে যে ধুলাবালি আছে সেগুলো কিন্তু মাথার মধ্যে চলে যায় বা তাদের লোমকূপগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু আসলে ওদের মাথাটা আসলে একটু ঘন ঘন শ্যাম্পু করা লাগতে পারে। তো আমি সাধারণত আরাবির মাথাটা শ্যাম্পু করার জন্য এই টাইপ ব্রাশ ইউজ করি, কারণ এই টাইপ ব্রাশ দিয়ে শ্যাম্পু করলে দেখা যায় যে ওদের যত ভেতরে ময়লা আছে সেগুলো বের হয়ে যায় বা মাথার মধ্যে কিন্তু খুশকির মতো প্রবলেমটা তৈরি হয় না। গোসলের টাইমটা খুব বেশি দীর্ঘ করা যাবে না, কারণ বাচ্চারা কিন্তু পানি পেলে অনেক বেশি খুশি হয়, যার ফলে কিন্তু ওরা পানি থেকে উঠতে চায় না। আমার বাচ্চাও কিন্তু তার ব্যতিক্রম না, ও কিন্তু পানি পেলে ভীষণ ভীষণ হ্যাপি হয়, একদমই পানি থেকে উঠতে চায় না। তারপর আমি যত দ্রুত পসিবল সবসময় চেষ্টা করি ওকে পানি থেকে তুলে নিতে। বাচ্চার গোসল শেষ হয়ে গেলে তাদের শরীরে যে এক্সট্রা পানি আছে সেগুলোকে একটা নরম টাওয়ালের সাহায্যে আলতো করে হালকাভাবে জাস্ট পানিটাকে ড্রাই করে নিতে হবে। দেখতে হবে যেন টাওয়ালটা সফট হয় এবং খুব জোরে জোরে প্রেস করে সেই পানিটা তুলে নেওয়া যাবে না। এরপর আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে এই গরমে বাচ্চাদের শরীরে তেল দেওয়া যাবে কিনা বা কোন তেলটা বাচ্চাদের জন্য সবচাইতে বেশি ভালো হবে। আমি সাধারণত গরম হোক বা ঠান্ডা যে ওয়েদারই হোক না কেন আমার বাচ্চার জন্য দুটো তেল ইউজ করে থাকি। একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল এবং অন্যটা হচ্ছে খাঁটি সরিষার তেল। যেহেতু আমার এখানে একদম ঘানে ভাঙানো খাঁটি সরিষার তেলটা পাওয়া যায় না, তো এই তেলটা আমি সাধারণত সবসময় চেষ্টা করি দেশ থেকে নিয়ে আসতে এবং একদম খাঁটি যে ঘানে ভাঙানো সরিষার তেল সেটাই হচ্ছে এই তেলটা। সাধারণত অনেক বাসাতেই কিন্তু এসির ব্যবহার হয় না বা রুমগুলো আসলে খুব বেশি একটা ঠান্ডা থাকে না, যার ফলে কিন্তু রুমে প্রচুর পরিমাণে হিট থাকে বা এই গরমের জন্য কিন্তু বাচ্চাদের প্রচুর কষ্ট হয়, তাদের ঘাম হয়। তাই সবসময় চেষ্টা করবেন সামারের দিকে সরিষার তেলটা অ্যাভয়েড করতে, কারণ সরিষার তেল এমনিতেই অনেক বেশি গরম, যার ফলে কিন্তু বাচ্চাদের এটা যেমন ঠান্ডা কাশিতে অনেক ভালো কাজ করে, পাশাপাশি গরমের সময় কি হয় যে তাদের কিন্তু ঘামাচির পরিমাণ বেড়ে যেতে পারে বা তাদের র্যাশেসের যে প্রবলেমটা সেটা আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন সামারের দিকে সরিষা তেলটা একদমই অ্যাভয়েড করতে।
অনেক আপুই আমার ভিডিওতে এর আগে কমেন্ট করেছিলেন যে শীতে নাকি তাদের বাচ্চাকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিলে ঠান্ডা লেগে যায়, তো তাদের জন্য নাকি সরিষার তেলটা বেশি ভালো কাজ করে বা কোকোনাট অয়েলটা বেশি ভালো কাজ করে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে এই সামারে বা গরমে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটা ইউজ করতে পারেন, কারণ এই তেলটা আবার একটু ঠান্ডা হয়, বাচ্চারা কিন্তু অনেক আরাম পায়। কিংবা আপনারা চাইলে কিন্তু জোজোবা অয়েলটাও ইউজ করতে পারেন, এটা অনেক লাইট একটা তেল, যার ফলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি আরাম হতে পারে। এছাড়াও এখন কিন্তু বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বেবি অয়েল আলাদাভাবেই কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেগুলো ইউজ করে দেখতে পারেন। অনেক মাই আছেন যারা মনে করেন যে শুধুমাত্র শীতকালে হয়তো বা বাচ্চাকে শুধুমাত্র বডিতে অয়েল ম্যাসাজ করাতে হয়, গরমকালে এটার কোনো প্রয়োজন নেই। বাট আমি সেটা করি না, যে ওয়েদারে হোক না কেন আমি সব ওয়েদারে চেষ্টা করি আমার বাচ্চাকে উইকে 2 থেকে 3 দিন বডি ম্যাসাজ করাতে। বাচ্চাদেরকে যদি বডি ম্যাসাজ করানো যায় এর ফলে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাড়ে, তাদের খিদার পরিমাণটা বাড়ে, তাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, তারা আসলে এক কথায় অনেক ভালো বা ডিপ ঘুমায়। তো যে ওয়েদারে বা যখনই হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন উইকে 2 থেকে 3 বার বাচ্চাদেরকে বডি ম্যাসাজ করাতে অয়েল দিয়ে। এবং অবশ্যই এই গরমের মধ্যে কিন্তু বেশিক্ষণ তেল লাগে বাচ্চাদেরকে রেখে দেবেন না, দেখা যাচ্ছে বডি ম্যাসাজ করানো 10 থেকে 15 মিনিট পরেই বাচ্চাদেরকে খুব ভালোভাবে শ্যাম্পু করে দেন ধুয়ে ফেলবেন। এর ফলে কিন্তু বাচ্চাদের ঘামাচি বা র্যাশেসের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু একদমই হবে না। আমার এবারের টপিক হলো যে বাচ্চার স্কিনে ট্যালকম পাউডার ইউজ করা যাবে কি না, কারণ এই পাউডার নিয়ে আসলে অনেক মতবিরোধ রয়েছে। যে দেশগুলোতে একটু গরমের পরিমাণটা বেশি সেখানে কিন্তু পাউডারটা অনেক বেশি জনপ্রিয়, বাট অনেক দেশেই কিন্তু ডক্টররা পাউডারটা ইউজ করতে না করে থাকেন। কারণ পাউডার দিলে আসলে কি হয় যে বাচ্চাদের যে লোমকূপ রয়েছে বা লোমের যে গোড়াটা রয়েছে সেটা কিন্তু বদ্ধ হয়ে যায়, এবং এটা আসলে ঠিকমতো ক্লিন না করার ফলে কিন্তু দেখা যায় যে আরও বেশি র্যাশেসের প্রবলেমগুলো তৈরি হয়। যার ফলে কি হয় যে ডক্টররা আসলে লং টাইমের জন্য এই পাউডারটা ইউজ করতে না করে থাকেন, বা পাউডার ইউজ করলে সেটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলতে বলেন। তো অনেক টাইম অনেককেই দেখা যায় যে এত পরিমাণে বাচ্চার গায়ে পাউডার দেয় যে পুরো বডিটাকে একদম সাদা করে ফেলে। আসলে এত পাউডার লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনারা যদি কোনো ক্ষেত্রে পাউডারটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন জাস্ট হালকা করে নিয়ে পাউডারটা লাগাতে। এর ফলে কী হয় যে বাচ্চাদের বডি থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়, বা তাদের যে প্রচুর পরিমাণে ঘাম হয় দেখা যায় ঘামটাকে ড্রাই করতেও কিন্তু পাউডারটা অনেক বেশি হেল্প করে থাকবে। যদিও আমি নিজে আমার বাচ্চার জন্য কখনো পাউডারটা ইউজ করি না, কারণ রুমের মধ্যে এসি থাকে তাই পাউডার ইউজ করার কোনো প্রয়োজন হয় না, এবং বাইরে গেলে আমি ওর জন্য সানস্ক্রিনটা ইউজ করি, যার ফলে আসলে আমার পাউডারটা কখনো ব্যবহার করে দেখা হয়নি। তো আপনারা যারা পাউডারটা ইউজ করেন তাদেরকে অবশ্যই বলবো যে পাউডারটা কিন্তু সবসময় বেবি পাউডার বা অ্যান্টি ফাঙ্গাল যুক্ত যে পাউডারগুলো রয়েছে, মানে বাচ্চাদের যে ঘামাচি হলে সেটাকে দূর করার জন্য আলাদাই পাউডার পাওয়া যায়, আপনারা কিন্তু সেই পাউডারটা কিনতে পারেন। এছাড়াও একটু দেখে নেবেন যে সেটা যেন অবশ্যই বেবিদের ট্যালকম পাউডার হয় এবং পাশাপাশি যেন অনেক দিন পর্যন্ত মেয়াদ থাকে। এছাড়াও আমরা মায়েরা কি করি যে আমাদের পছন্দ মতো পাউডারগুলো কিনে থাকি, যেটাতে অনেক বেশি স্মেল বা অ্যারোমা অথবা অনেক সেন্ট থাকে, সেটাই পাউডারগুলো কেনার চেষ্টা করি। তো অবশ্যই চেষ্টা করবেন এত সেন্টযুক্ত পাউডারগুলো না কিনতে, এতে কিন্তু বাচ্চার ইরিটেশন হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। আর সেজন্য সবসময় চেষ্টা করবেন ফ্র্যাগ্রেন্স ফ্রি বা ন্যাচারাল যে পাউডারগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য কিনতে। তো এখানে যে পাউডারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জনসন ব্র্যান্ডের, এবং এটা আসলে আমার বেবির জন্য ইউজ করা হয়নি। তো এটা আমি কিনেছিলাম একটু শখ করেই, যদি লাগে এটা মনে করে। আর এটাতে প্রচুর স্মেল রয়েছে, যার ফলে কিন্তু আসলে আমার বাচ্চার একটু প্রবলেমও হয়। তো সেজন্য বলা যায় যে এটা আমি আর টোটালি ইউজ করিনি। অন্যান্য ওয়েদারের চাইতে গরমকালে কিন্তু মশা, পোকামাকড় বা ছাড়পোকা এগুলোর উপদ্রব সত্যি অনেক বেশি বেড়ে যায়। তো আমি যেটা করি, আমার এখানে কিন্তু মশার পরিমাণটা নেই বললেই চলে, শুধুমাত্র পার্কে গেলে যা 2-1টা মশা দেখতে পাই, এবং কোনো কারণে যদি বাচ্চাকে কামড় দেয় বা লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে, তো তখন আমি এই জেলটা লাগাই, এটা ওকে ডক্টরই দিয়েছে। আর এটা লাগানোর পরে খুব সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করে, একদম লাল ভাবটাও চলে যায় বা ফুলে যায় না, এবং পাশাপাশি যে জ্বালাপোড়া করে সেটাও কিন্তু আর হয় না। তো অনেক অঞ্চলই আছে যেখানে আসলে মশার উপদ্রব অনেক বেড়ে যায়, বিশেষ করে গরম পড়ার সাথে সাথে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে ওডোনিল বা মশার কয়েলগুলো রয়েছে এগুলো অ্যাভয়েড করতে, এতে কিন্তু বাচ্চাদের শ্বাসকষ্টের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে বেটার হলো যে আপনারা কিন্তু বাচ্চাদেরকে মশারি নিচে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা ফ্যান চালাতে পারেন, বা রুমে এসি থাকলে হয়তো এসিটাও অন করে রাখতে পারেন। এবং পাশাপাশি ঠিক সন্ধ্যা লাগার আগে আগে মানে বিকালের পরপরই যদি জানালাটা লাগিয়ে দেন বা দরজাটা
লাগিয়ে দেন তাহলে দেখা যাবে যে রুমের মধ্যে মশার পরিমাণটা হয়তো অনেকটা কমে যাবে। বাচ্চাদের স্কিনে পোকামাকড় কামড় দিলে জ্বালাপোড়া করতে পারে বা লাল হয়ে ফুলে যেতে পারে। তো এগুলো দূর করার জন্য আসলে বাচ্চাদের জন্য আলাদা জেলি কিনতে পাওয়া যায়, যেগুলো আসলে ডক্টর রিকমেন্ডেড বা ডক্টর দিলেই আপনারা সেটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ ইউজ না করাটাই ভালো। এছাড়াও এগুলো কিন্তু 2 বছর আগে ইউজ না করাই বেটার। এবার আসি যে গরমে বাচ্চাদের পোশাক কী টাইপ হবে। তো সাধারণত আমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমাদের এখানে ওয়েদার তো আসলে একদমই ভালো না, আমি এটাই বলে থাকি, কারণ কখন যে গরম কখন যে ঠান্ডা বা কখন যে আসলে বৃষ্টি এগুলো বোঝাই যায় না, মানে ওয়েদারটা বুঝে উঠতে অনেক বেশি টাইম লাগে। তো সেক্ষেত্রে আসলে যেটা আমার কাছে বেস্ট মনে হয় তা হলো যে একদম কটনের ড্রেস পরানো। বাচ্চাদেরকে যতটা সম্ভব পাতলা কটনের ড্রেস পরাতে হবে, হাতা ছাড়া হলে তো খুবই ভালো, যদি রুমে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই টাইপ হাতাছাড়া ড্রেস পরানোর চেষ্টা করবেন। এছাড়াও বাইরে নিয়ে গেলে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু লাইট কালারের ড্রেস পরাতে, কারণ লাইট কালারের ড্রেসে কিন্তু গরমটা কম লাগে। যেমন সাদা পরাতে পারেন বা হালকা পিঙ্ক, হালকা যে স্কাই কালার রয়েছে এই টাইপ ড্রেসগুলোতে আসলে গরমের পরিমাণটা একটু কম লাগে। পাশাপাশি কিন্তু পোকামাকড় আক্রমণও একটু কম হয়, কারণ দেখবেন যে যত বেশি ডিপ কালার যেমন ইয়েলো কালার, রেড কালার, এগুলোতে কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের পোকামাকড় এসে কিন্তু বাচ্চার গায়ে বসতে পারে। তো অবশ্যই চেষ্টা করতে হবে একটু ঢিলাঢালা কটনের ড্রেস পরাতে, যাতে বাচ্চার আসলে একটু মানে কষ্ট কম হয়। যত বেশি ফিটিং ড্রেস পরবে বাচ্চার কিন্তু তত বেশি কষ্ট হতে পারে। তো আমার এখানে একদম পিওর কটনের ড্রেস কিন্তু সবসময় পাওয়া যায় না, তো আমি সাধারণত আমার বাচ্চাকে যে লিলেনের ড্রেস রয়েছে সেগুলো পরাতে বেশি পছন্দ করি। আর ওকে এই টাইপ ড্রেসগুলো আমার বেশি পরানো হয়। তাছাড়া আমি সবসময় একটু বড় হাতার ড্রেস পরাই, কারণ পার্কে নিয়ে গেলে দেখা যায় যে পার্ক থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় এবং অনেক টাইম ওর কিন্তু মানে আসলে ওয়েদারটা ভালো না, হঠাৎ করে ওয়েদার ডাউন হয়ে যায়, তার ফলে কিন্তু দেখা যায় যে হয়তো ঠান্ডা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সব সময় বড় হাতা ড্রেস নিজেদের সাথে রাখতে পারেন। এছাড়াও বড় হাতা ড্রেস পরলে কি হয় যে একদম ডিরেক্ট যে মানে রোদটা সেটা কিন্তু বাচ্চাদের স্কিনে লাগে না। বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় তো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে ঘন ঘন বুকে দুধ খাওয়াতে হবে, কারণ বাচ্চা তো বলতে পারে না এবং গরমে তার কিন্তু কষ্ট হতে পারে। তো তার কষ্ট কিছুটা কমাতে বা ডিহাইড্রেট যেন না হয়ে যায় সেজন্য আপনাকে অবশ্যই মনে করে করে ঘন ঘন বুকে দুধ খাওয়াতে হবে। আর বাচ্চার বয়স যদি 6 মাসের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে বাচ্চার চাহিদা মতো পানি খাওয়াতে। অনেক বাচ্চাই হয়তো বা চেয়ে পানিটা নাও খেতে পারে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন তাকে যেভাবে হোক না কেন পর্যাপ্ত পানিটা খাওয়াতে। বাচ্চাদের জন্য কিন্তু আলাদা পানি কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু মিনারেল ওয়াটার দিতে পারেন, কিংবা বাসাতে পানি ফুটিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে দেন বাচ্চাকে খাওয়াতে পারেন। একদম ডিরেক্ট ফ্রিজে যে ঠান্ডা পানি রয়েছে সেটা না দেওয়াটাই ভালো, এতে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। বাচ্চা পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা সেটা বোঝার একটা ভালো উপায় হলো যে বাচ্চা 4 থেকে 6 বার মতো প্রস্রাব করে কিনা সারাদিনে। যদি 4 থেকে 6 বার প্রস্রাব করে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ বাচ্চা পর্যাপ্ত পানি খাচ্ছে, এবং এর কম করলে মানে 6 ঘন্টার মধ্যে যদি একবারও প্রস্রাব না করে তাহলে বুঝতে হবে যে বাচ্চার প্রবলেম হচ্ছে এবং তাকে তরল খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর এটা করলে দেখা যাবে যে বাচ্চাকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে পারবেন। বাচ্চাকে যদি ডিহাইড্রেশন থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে সকল বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা যেন অবশ্যই পুরো দিনের মধ্যে 8 থেকে 12 আউন্স মতো পানি পান করে, এবং যে সকল বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তাদের ক্ষেত্রে অবশ্যই 30 আউন্স মতো পানি পান করানো উচিত। বাচ্চার ডিহাইড্রেশন কিনা এটা বোঝার বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন অনেক বাচ্চারই কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় এবং ঘাম হলে কিন্তু অনেক মা ভয় পেয়ে যান, আবার ঘাম না হলে কিন্তু অনেকে আবার খুশি হন। তো এটা আসলে একটা ডিহাইড্রেশনের লক্ষণও বলা যায়। যখন বাচ্চা ডিহাইড্রেট হয়ে যাবে তখন কিন্তু তার কোনো প্রকার ঘাম হবে না, 6 ঘন্টার মধ্যে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, কাঁদলে তার চোখ দিয়ে পানি বের হবে না, অতিরিক্ত ঘুম হবে বা নিস্তেজ হয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে এবং ফ্যাকাশে দেখাবে তার স্কিনগুলো। তো এই টাইপ কোনো একটা লক্ষণ দেখা দিলে আপনি চেষ্টা করবেন বাচ্চাকে বেশি বেশি পানি খাওয়াতে, পাশাপাশি ফ্রুটস জুস খাওয়াতে বা যে কোনো লিকুইড খাবারগুলো খাওয়াতে, এবং অবশ্যই চেষ্টা করতে হবে একজন ভালো ডক্টরের পরামর্শ নিয়ে দেন বাচ্চাকে খাবারগুলো কন্টিনিউ করতে। এই গরমে অনেক মাই আছে যারা কিন্তু বাচ্চাদের সানস্ক্রিন নিয়ে খুব বেশি একটা গুরুত্ব দেয় না, বাট তারা সবসময় মনে করে যে কোন পাউডারটা ভালো, কোন তেলটা ভালো। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন।
প্রথমত দিনের যে টাইমটাতে রোদ থাকে সে টাইমে বাচ্চাদেরকে না বের করারই চেষ্টা করতে হবে, বাট কোনো ক্ষেত্রে যদি বাইরে বের করতেই হয় তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে বড়দের মতো তাদেরও স্কিনে খুব ভালোভাবে সানস্ক্রিনটা লাগিয়ে নিতে। শুধুমাত্র যে পার্টগুলো দেখা যাবে সেগুলোতে লাগালেই হবে, তাছাড়া যেগুলো কভার করা থাকবে সেগুলোতে লাগানোর কোনো প্রয়োজন নেই। বাচ্চাদেরকে সানবার্ন থেকে সুরক্ষা করতে, এছাড়াও সূর্যের আলোতে যে ক্ষতিকর রশ্মিগুলো রয়েছে সেগুলো থেকে দূরে রাখতেও, যাতে বাচ্চাদের স্কিনটা জ্বালাপোড়া কম হয়, লালচে না হয়ে যায় বা যে ইরিটেশনটা হয় আসলে সেটা থেকে দূরে রাখতেই কিন্তু সানস্ক্রিন অনেক ভালো কাজ করে থাকে। গরমকালে অনেক মা কমপ্লেন করে থাকেন যে আমার বাচ্চার স্কিনটা আগের চাইতেও কেমন যেন আরও বেশি কালো হয়ে গিয়েছে বা রোদে পুড়ে গেছে বা একটা ডার্ক ভাব চলে আসছে। তো কি করলে বাচ্চাদের এই ডার্ক ভাবটা দূর করা যাবে? তো আমার কাছে মনে হয় আপনারা যদি আগে থেকেই প্রোটেকশনটা নেন, মানে এই টাইপ একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করেন, তাহলে দেখবেন যে বাচ্চাদের স্কিনটা অনেকটাই রক্ষা পাবে। লাস্ট সামারে আমার আরাবি যেহেতু ছোট ছিল সেজন্য আমি ওর জন্য কোনো প্রকার সানস্ক্রিন ইউজ করিনি, বাট এখন যেহেতু ওর 2 ইয়ার প্লাস, তো আমি ওর জন্য ডক্টরের পরামর্শ মতোই জিঙ্ক অক্সাইড সমৃদ্ধ এই অ্যাভিনো ব্র্যান্ডের সানস্ক্রিনটা নিয়ে আসছি। কারণ অ্যাভিনোর প্রতিটা প্রোডাক্টই কিন্তু আরাবি শ্যুট করে যায় খুব ভালোভাবে, কোনো ধরনের প্রবলেম হয় না। এছাড়াও এটার কিন্তু SPF-টা অনেক বেশি, দেখতেই পাচ্ছেন 50। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, মানে খুব সহজে বাচ্চাদের শ্যুট করে, বা যদিও এটা একটু এক্সপেন্সিভ, বাট তারপরও মনে হয় যে বাচ্চাদের জন্য এটা কিন্তু আসলে অনেক ভালো একটা ব্র্যান্ড। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের যেটার SPF-টা একটু বেশি হবে এই টাইপ সানস্ক্রিন কিনে নিতে পারেন। আর এটা যে ইউজ করতে হবে তা কিন্তু না, এটা ছাড়াও কিন্তু আসলে অনেক ভালো ভালো আরও ব্র্যান্ডের বেবি প্রোডাক্ট পাওয়া যায়। তো আমার কাছে মনে হয় যে আপনারা যে ব্র্যান্ডের বা যেটাই বেবি প্রোডাক্ট ইউজ করেন না কেন, ইউজ করার পরে যদি মনে হয় যে বাচ্চার স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা সাথে সাথে বন্ধ করে দেওয়াটাই বেটার হবে। তো বাচ্চাকে যখনই রোদে নেবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো ব্র্যান্ডের বা ভালো একটা সানস্ক্রিন দেখে বাচ্চার স্কিনে লাগিয়ে নিতে, এতে তাহলে বাচ্চার যে স্কিনটা কালচে হয়ে যায় বা ডার্ক ভাবটা চলে আসে সেটা অনেকটাই কমে যাবে বা আর আসবে না। এবার বলবো ডাইপার নিয়ে। অনেকেই মনে করেন যে গরমকালে ডাইপার পরানো যায় না বা ডাইপার পরালে বাচ্চাদের ক্ষতি হতে পারে। হ্যাঁ, আমি এটার সাথে একমত। বিশেষ করে যে অঞ্চলগুলোতে বা যে বাসাগুলোতে গরম বেশি থাকে বা আপনার বাসায় যদি এসির ব্যবহারটা না হয়ে থাকে, তাহলে বলবো অবশ্যই চেষ্টা করবেন ডাইপারটা বাচ্চাকে যত কম পরানো যায় ততই ভালো। যে সকল দেশগুলো শীত প্রধান বা বাসাতে রুম হিটার বা রুম এসির ব্যবস্থা রয়েছে তারা তো 24 ঘন্টায় বাচ্চাকে ডাইপারটা পরিয়ে রাখেন, কারণ অনেক দেশ রয়েছে যেগুলোতে আসলে কাঁথার ব্যবহারটা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে বলা যায় যে সেই জন্মের পর থেকে বা নিউবর্ন থেকে শুরু করে 2 ইয়ার 3 ইয়ার পর্যন্ত কিন্তু আমরা বাচ্চাদেরকে ডাইপারটা পরিয়ে থাকি। একরকম বাধ্য হয়ে পরাতে হয়, এবং ডাইপারটা আসলে দেশের বাইরে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি আরাম। এটা মায়ের জন্য বা বেবির জন্য, দুইজনের জন্যই বলা যায়। তো বিশেষ করে যে সকল অঞ্চলগুলো একটু বেশি গরম বা বাসাতে যদি এসির ব্যবহারটা না হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে হয়তো যতটা পসিবল চেষ্টা করতে হবে কম ডাইপারটা পরানো যায়। তো গরমকালে বাচ্চাদেরকে ডাইপার পরানোর ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে তা হলো যে খুব ভালোভাবে ওয়াইপস দিয়ে প্রথমে মুছে নিতে হবে, তারপর যাতে র্যাশ না হয় সেজন্য আলাদা যে ক্রিমটা কিনতে পাওয়া যায় বা জেলটা কিনতে পাওয়া যায় সেটা সামান্য পরিমাণে তার প্রাইভেট পার্টে বা যে সফট স্কিনটা রয়েছে সেগুলোতে দিয়ে দিতে হবে। দেন তারপরে কিন্তু ডাইপারটা পরাতে হবে, তা নাহলে কিন্তু বাচ্চার র্যাশ হতে পারে। অতিরিক্ত মানে গরমের কারণে প্রাইভেট পার্টগুলো হয়তো লাল হয়ে যেতে পারে বা গুটি গুটি টাইপ দানা দানা দেখা দিতে পারে। তো এগুলো থেকে সুরক্ষার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে র্যাশ না হওয়ার জন্য আগে র্যাশ ক্রিমটা লাগিয়ে নিতে। তো কোনো কারণে যদি মনে হয় যে এগুলো করার পরে বাচ্চার অলরেডি র্যাশ বের হয়ে গিয়েছে বা জায়গাটা লাল হয়ে গিয়েছে কিংবা কোনো ধরনের গুটি দেখা দিয়েছে, তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আলাদা র্যাশ ক্রিম লাগাতে। আপনারা যে কোনো ফার্মাসিতে একটা ভালো ব্র্যান্ড দেখে র্যাশ ক্রিমটা কিনে নিতে পারবেন। আমি আমার বাচ্চার জন্য কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটাই ইউজ করতাম এবং আমার কাছে এটা বেশ ভালোই মনে হয়েছে। তো বাচ্চাদের ডাইপার পরানো নিয়ে বা ডাইপার নিয়ে মানুষের মনে যে ভুল ধারণা রয়েছে সেটা নিয়ে কিন্তু ডিটেলসে আমার আরও আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আশা করি যারা শুরু থেকে অনেক ধৈর্য নিয়ে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হলো এই অংশটা। গরমকালে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার হলো বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি সফট রাখা বা ময়শ্চারাইজ রাখা।
কারণ গরমকালে বাচ্চাদের স্কিনটা কেমন যেন একটু খসখসে হয়ে যায়, তাছাড়া তাদের শরীরটাকে একটু ডিহাইড্রেট দেখায় বা একটু কালচে হয়ে যায়, বিভিন্ন ধরনের র্যাশ বের হয়, পাশাপাশি যে ঘামাচির মতো প্রবলেম আছে সেগুলোও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এই সকল প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কাছে অনেকেই কমেন্ট করেছিলেন যে বাচ্চার জন্য কি ইউজ করবে, মানে তেল ইউজ করবে, পাউডার ইউজ করবে, লোশন নাকি সানস্ক্রিন, কোনটা বাচ্চার জন্য বেস্ট হবে। তো এই সকল প্রবলেমগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমি চেষ্টা করি অ্যাভিনোর যে লোশন আছে সেটাই মাখাতে। আমার বাচ্চার যেহেতু অ্যাজমার প্রবলেম রয়েছে, তো আমি ওকে অ্যাজমা থেরাপির এই লোশনটা দিয়ে থাকি। তো বিশেষ করে যে সকল এলাকাগুলোতে একটু গরম বেশি বা বাচ্চাদের অলরেডি ঘামাচির মতো প্রবলেমগুলো হয়ে যায়, তাদেরকে অবশ্যই চেষ্টা করবেন ক্যালামাইন সমৃদ্ধ লোশনটা ইউজ করাতে। আর আসলে এটা ডিপেন্ড করবে পরিবেশ বা পরিস্থিতির উপর, যে আপনি আসলে কোন দেশে থাকেন বা সেখানকার তাপমাত্রা কেমন, তার উপরে ডিপেন্ড করেই কিন্তু বাচ্চাকে পাউডার, লোশন বা যেটাই ইউজ করেন না কেন সেটাই করাতে হবে। তো আপনি যদি বাচ্চাকে লোশন ইউজ করাতে চান তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে ডেইলি গোসলের পর লোশনটা ইউজ করাতে, হোক সেটা গরম বা ঠান্ডা যে ওয়েদারই হোক না কেন। বাচ্চাদের জন্য বেস্ট প্রোডাক্টই হচ্ছে লোশনটা আমার কাছে মনে হয়, বিশেষ করে ক্যালামাইন সমৃদ্ধ যে লোশনটা রয়েছে সেটা। এবং পাশাপাশি আপনারা যদি বাচ্চাকে পাউডার ইউজ করাতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন অ্যান্টি ফাঙ্গাল যে ডাস্টিং পাউডার রয়েছে সেগুলো ব্যবহার করাতে। আর অয়েলের ক্ষেত্রে বলবো যে গরমকালে অয়েলটা অ্যাভয়েড করাটাই বেটার। এবং সানস্ক্রিনের জন্য তো অবশ্যই বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করাতে। আর বেবি বাথের জন্য মানে তার গোসলের জন্য অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু প্রয়োজন, টপ টু টো, যাতে তার চোখটা কম জ্বালাপোড়া করে বা এই ধরনের প্রবলেম না হয়, কিংবা তার গোসলের পরে তার স্কিনে যে এক্সট্রা ময়লা রয়েছে সেটা যেন খুব ভালোভাবে ধুয়ে দেন ক্লিন হয়ে যায়। লোশন নিয়ে অনেক মায়েদের মনে ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন যে বাচ্চাদের স্কিনে লোশন ইউজ করলে তাদের স্কিনটা অয়েলি হয়ে যেতে পারে, যার ফলে হয়তো তাদের ঘামটা আরও বেশি হবে। সেজন্য দেখা যায় যে লোশনের পরিবর্তে তারা পাউডারটা ইউজ করতে অনেক বেশি পছন্দ করে। তো আসলে বাচ্চাদের স্কিনে লং টাইম পাউডার ইউজ করলে দেখা যায় যে তাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, কারণ বাড়তি যে পানি বা ময়শ্চারাইজ রয়েছে সেটা কিন্তু পাউডারটা খুব সহজে শুষে নেয়, যার ফলে স্কিন কিন্তু খসখসে হয়ে যায় বা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো এই জন্য কী হয় যে ডক্টররা কিন্তু লং টাইমের জন্য পাউডারটা বাচ্চাদের স্কিনে ইউজ করতে নিষেধ করে থাকেন, আর তার পরিবর্তে লোশনটা ইউজ করতে বলেন। কারণ হয়তো অনেকেই জানে না যে বাচ্চাদের স্কিনের জন্য গরমকালে আলাদা লোশনই কিনতে পাওয়া যায়। শীতকালে আমরা সাধারণত যে লোশনটা ইউজ করি সেটা কিন্তু একটু ভারী বা হেভি টাইপ হয়ে থাকে, আর গরমকালে লোশনটা হবে একটু লাইট, যার ফলে কিন্তু বাচ্চাদের ঘামটাও কম হবে এবং তাদের স্কিনটা অনেক সফট থাকবে, ময়শ্চারাইজ থাকবে এবং বাচ্চারা কিন্তু অনেক কমফর্ট ফিল করবে। এছাড়াও বাজারে কিন্তু এখন 2-in-1 নামে একটা লোশন পাওয়া যায়, যেটা আসলে লোশন প্লাস পাউডার, যেটা একসাথে দুটোরই কাজ করবে। এবং এটা কিন্তু আরও আমার কাছে বেশি ভালো মনে হয়েছে, কারণ এটা কিন্তু বডি বা স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ করে রাখবে, পাশাপাশি ঘামও হবে না এবং বাচ্চা কিন্তু অনেক আরাম বা কমফর্ট ফিল করবে। আমরা যারা মা তারা কিন্তু মনে করি যে আমাদের বাচ্চা অনেক বেশি দুর্বল বা তারা অনেক বেশি সেনসিটিভ, যার কারণে আমরা আসলে তাদের রুমে এসি দিতে খুব ভয় পাই বা শীতের সময় দেখা যায় রুম হিটারটা অন রাখতে অনেক বেশি ভয় পাই। তো আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু আমিও প্রথম নতুন একজন মা, তো আমার কাছে মনে হয়েছিল আমার বেবি ছিল উইন্টার বেবি। তো যখন ওর 3 মাস পরে সামার চলে আসে তখন মনে হচ্ছিল যে আমি এসিটা অন করব কি করব না, এটা নিয়ে আসলে আমি অনেক বেশি টেনশানে পড়ে গিয়েছিলাম। তো এই টেনশন করতে করতে 4-5 দিন চলে যায় এবং এর মধ্যেই দেখি যে আমার বেবির ঠান্ডা লেগে যায়। আলহামদুলিল্লাহ ওর কখনো কোনো ধরনের ঠান্ডার প্রবলেম ছিল না বা নেই, বা এখন পর্যন্ত আসলে ওর কখনো ঠান্ডাটা লাগে না, কারণ আমি সবসময় চেষ্টা করি ওর একটু বাড়তি টেক কেয়ার করতে বা বুঝে যাই যে আসলে ওর জন্য কোনটা করলে বেটার হবে। তো যেহেতু আমি সে টাইমে প্রথম মা ছিলাম, আমার বুঝতে খুব কষ্ট হচ্ছিল যে এসি অন করব কি করব না। এসব করতে করতেই দেখলাম যে ওর ঠান্ডাটা লেগে গিয়েছে এবং ঠান্ডা লাগার মেন কারণটাই ছিল ঘাম। ওর ঘাম থেকে ভিজে দেন ওর চুলের বা ঘাড়ের পেছনটা অল টাইম ভেজা ভেজা থাকতো এবং সেখান থেকেই ঠান্ডাটা বসে যায়, দেন তার ঠান্ডাটা লাগে। তো বেশ কিছুদিনের মতো ডক্টরের পরামর্শ মতো আমি রুমে এসিটা অন করি এবং তারপর দেখি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওর ঠান্ডার ভাবটা কমে যায় এবং আর পরবর্তীতে কখনো ওর ঠান্ডাটা লাগেনি, কারণ ও যেহেতু ঘামেনি এবং ঘামটা ওর শরীরে বসতে পায়নি, যার ফলে কিন্তু ওর আর কখনো কোনো ঠান্ডার প্রবলেমটা হয়নি। তো এটা ছিল আমার আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স। যেহেতু প্রতিটা বেবি আলাদা, তো সবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ভেবে চিন্তেই তার ডিসিশনটা নিতে হবে।
একটা রুমের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অবশ্যই চেষ্টা করতে হবে 25 থেকে 27-এর মধ্যে রুমের তাপমাত্রাটা রাখতে। আর আমি যেটা করতাম যে আমার বাচ্চাকে এই টেম্পারেচারের মধ্যে রেখে দেন ওকে ফুল কাভারেজ করে মানে সোয়াডেল করে বা রম্পার পরে দেন ঘুম দিতে। তো ও যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, এখন দেখা যাচ্ছে ফুল স্লিপ পরে ঘুম দিলেই হয়ে যায়, এবং মাঝে মাঝে হয়তো বলতে পারেও, না বললে আমি কিছুক্ষণ পর পর চেক করে দেখে নেই যে ওকে কম্বল দেওয়া লাগবে কি লাগবে না। তো যারা বাচ্চাকে নিয়মিত এসির মধ্যে রাখেন তারা চেষ্টা করবেন রুমের এসিটা অফ করার 15 মিনিট পরে বাচ্চাকে বাইরে নিয়ে যেতে। এর ফলে কি হবে যে বাইরের যে তাপমাত্রা সেটার সাথে ম্যাচ খেয়ে যেতে পারবে খুব সহজেই, কোনো প্রবলেম হবে না। নাহলে হঠাৎ করে এসি রুম থেকে বের হয়ে যখন বাইরের গরম ওয়েদারের সাথে চলে আসবে তখন দেখা যাবে হয়তো তার অনেক প্রবলেম হতে পারে বা একটু কষ্ট হতে পারে। আমার এখানে যেমন অনেক বেশি ঠান্ডা বলা যায়, মাসের 8-9টা মাসই ঠান্ডা থাকে, মাত্র 2-3টা মাস গরম থাকে, এবং যে টাইমে গরম আসে সে টাইমে কিন্তু প্রচণ্ড গরম, মানে এসি ছাড়া বাইরের লাইফটা কল্পনাই করা যায় না, এত বেশি গরম হয়। তারপরেও তো আসলে লাইফ থেমে থাকে না, তো আমরা সবসময় চেষ্টা করি বাসাতে মানে এসির মধ্যেই থাকতে বা বাচ্চাকে সেভাবেই রাখতে, যার ফলে কি হয় যে আমাকে কিন্তু পুরো গরম জুড়ে ওকে ফুল স্লিপটা পরিয়ে রাখতে হয়। তো যারা আসলে একদম এসির মধ্যে অল টাইম থাকেন না তারা চেষ্টা করবেন হয়তো বাচ্চাকে একটু হাতা কাটা ড্রেস পরাতে, বা কোনো কারণে যদি আপনার বাসাতে এসির ব্যবস্থাটা না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ওয়াইপ টিস্যু রাখতে বাসাতে, বা ভেজা টিস্যু যেটাকে বলে, অথবা যদি এটাও না থাকে যে কোনো একটা পাতলা সফট কাপড় দিয়ে বাচ্চা যখন ঘাম হবে সাথে সাথে সেই ঘামটাকে মুছে নিতে। তাহলে কি হবে যে বাচ্চার ঘামটা কিন্তু তার বুকের সাথে বা শরীরের সাথে বসে যাবে না, এবং সেই ঘাম থেকে কিন্তু ঠান্ডা লাগার চান্সটা অনেক বেশি থাকে। আর সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে কিছুক্ষণ পর পর বাচ্চার ঘামটাকে যে কোনো ভেজা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিতে। এই গরমকালে শিশুর ডায়েট চার্ট কী ধরনের হবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন শিশুকে কিন্তু একদম ফ্রিজ থেকে বের করে কোনো খাবার খাওয়ানো যাবে না, লাইক একদম ঠান্ডা যে ফ্রিজের পানি সেটা তো দেওয়াই যাবে না। পাশাপাশি ফ্রিজের খাবার যতটা পসিবল অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। একদম ইনস্ট্যান্ট রান্না করে মানে গরম গরম যে রান্না করা খাবার সেটাই খাওয়ানোর চেষ্টা করতে হবে, কারণ গরমকালে কিন্তু খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষ করে যখন বাইরে যাবেন তখন কিন্তু কাউমের যদি সাথে নিয়ে যাওয়া যায় দেখা যায় কয়েক ঘন্টা পরে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ ইউজ করতে পারেন, বা বেশি বেশি বাচ্চাকে ফ্রুটস খাওয়াতে হবে, ফ্রুটস জুস খাওয়াতে হবে। এই গরমে বাচ্চাদের সানবার্ন থেকে রক্ষার জন্য কোনো ধরনের ফেস প্যাক ইউজ করা যাবে কি না, বা হোম রেমেডিজ ইউজ করা যাবে কি না, এমন অনেকেই জানতে চান। তো আমি আমার বাচ্চার জন্য নিজেও একটা হোম রেমেডিজ বা ফেস প্যাক ইউজ করে থাকি, যেটা হচ্ছে একদম ফ্রেশ অ্যালোভেরা জেল বা অয়েল দিয়ে বানানো। তো এর মানে যে ফেস প্যাকটা রয়েছে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এটা শেয়ার করব, এবং এটার কাজ হচ্ছে যে বাচ্চাদের স্কিনটা যে কালচে হয়ে যায় বা খসখসে ভাব চলে আসে এগুলো দূর করার জন্য, যাতে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সফট থাকে বা একদম কালচেটে ভাবটা না চলে আসে, সেটার জন্য আমি আমার বাচ্চার ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। তো বাচ্চাদের স্কিনটাকে আরও একটু বেশি হেলদি দেখানোর জন্য হোক বা আরও একটু ফেয়ার করার জন্য হোক বা স্কিনটাকে ভালো রাখার জন্য হোক, যে কারণে হোক না কেন অবশ্যই বেবি প্রোডাক্টগুলো ইউজ করার পাশাপাশি চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে বেশি বেশি পানি খাওয়াতে, হেলদি খাবার খাওয়াতে, যাতে বাচ্চারা আরও একটু বেশি ঠিকমতো পুষ্টিটা পায়, এবং এগুলোই হচ্ছে বাচ্চার সুস্থ থাকার বা ভালো থাকার মেন কারণ। গরমকালে বাচ্চাকে পার্কে বা বাইরে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন যখন আপনি বাচ্চাকে পার্কে নিয়ে যাবেন সেখানে কিন্তু আরও অনেক বাচ্চা আছে বা বাচ্চারা খেলতে আসে, যার কারণে কিন্তু দেখা যায় যে কোন বাচ্চা থেকে কোন বাচ্চার মধ্যে রোগ জীবাণু বহন করে সেটা আমরা জানি না। আর এখন যেহেতু করোনা টাইম তাই অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। পাশাপাশি কিছু খাবার দাবার একটু সাথে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ বাইরে গেলে দেখা যায় যে পার্কে অনেক আইসক্রিম, বাদাম বা জাঙ্ক ফুড যেগুলো আসলে বিক্রি করতে আসে, এবং বাচ্চারা কিন্তু আসলে এগুলো খাওয়ার জন্য অনেক বেশি বায়না করে। তো অবশ্যই চেষ্টা করবেন সাথে বাচ্চার পছন্দের কিছু নিজের বাসায় বানানো হোক বা পানি হোক এগুলো নিয়ে নিতে। এর ফলে দেখা যাবে যে আপনি কিছুটা হলে আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন। আমি যখন বাসাতে থাকি তখন অল টাইম চেষ্টা করি আরাবিকে বাসায় বানানো হোমমেড জুস খাওয়াতে, আর যখন বাইরে থাকি হয়তো বা লং ড্রাইভে যাই বা পার্কে একটু লং টাইমের জন্য যাই তখন দেখা যায় যে ওর জন্য যে কোনো অর্গানিক খাবারগুলো বেশি নেওয়ার চেষ্টা করি। তো এই ধরনের বাজারে কেনা মিল্কশেক বা জুসগুলো আমার ওর জন্য বেশি নেওয়া হয়ে থাকে, কারণ এগুলো অল টাইম ব্যাগের মধ্যে বা গাড়িতে রেখে দেয়। এতে দেখা যায় যে ওর যখন খিদা পায় তখন আমার খুব দ্রুত বের করে ওকে খাওয়াতে খুব ইজি হয়।
এই টাইপ খাবারগুলো বাচ্চারা এমনিতে অনেক পছন্দ করে, যেহেতু এগুলো মিল্ক শেক বা জুস বা স্মুদি বা প্রোটিন। তো আসলে এই টাইপ খাবারগুলো বাচ্চাদের জন্য অনেকটা হেলদিও বলা যায়। তারপরে যদি বাসায় বানিয়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, বাট যখন দেখি যে আমার কোনো উপায় নেই, সাথে রাখাই লাগে, তখন আমি চেষ্টা করি আইসক্রিম, চকলেট এগুলোর পরিবর্তে এই টাইপ প্রোটিনগুলো বাচ্চাকে খাওয়াতে। তো বাচ্চাদেরকে পার্কে গিয়ে বাইরের খোলা খাবার একেবারে কম দেওয়াটা উচিত বা না দেওয়াটাই বেটার, কারণ এগুলো আসলে পুষ্টিগুণ সম্পর্কে যেমন আমরা জানি না, পাশাপাশি কোন পরিবেশে মেক করা হয় সেটাও কিন্তু জানি না। তো সেজন্য অল টাইম চেষ্টা করবেন বাড়ি থেকে নিজেদের পছন্দ মতো হেলদি খাবারগুলো নিয়ে যেতে। তো গরমে লং টাইমের জন্য যে কোনো খাবার বাইরে থাকলে দেখা যায় যে সে খাবারটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি হার্মফুল হতে পারে, আর যার ফলে কিন্তু বেবিদের হজম করতে প্রবলেম হতে পারে, তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম বা বদহজম, পেট খারাপ বা ডায়রিয়ার মতো প্রবলেমও হতে পারে। তো আমি সাধারণত পার্কে যাওয়ার সময় বা বাইরে যাওয়ার সময় এই টাইপ খাবারগুলোই বেশি নিয়ে থাকি, বিশেষ করে পানিটা তো মাস্ট সাথে থাকেই, এবং সাথে কিছু স্ন্যাক্স নিয়ে নেই। অন্যান্য সময়ের তুলনায় গরমকালে কিন্তু বাচ্চাদের স্কিন ডিজিজগুলো অনেক বেশি বেড়ে যায়, যেমন হচ্ছে হাম, পক্স, বিভিন্ন ধরনের র্যাশেস বা ঘামাচি, এই টাইপ প্রবলেমগুলো। তো সিরিয়াস কোনো প্রবলেম দেখা দিলে তো অবশ্যই ঘরে বসে থাকা যাবে না, দ্রুত ডক্টরের কাছে নিতে হবে। বাট ঘামাচির মতো যদি কোনো প্রবলেম দেখা দেয়, আপনারা চাইলে কিন্তু বাসাতেই জাস্ট অ্যান্টিফাঙ্গাল ব্যাকটেরিয়াযুক্ত যে পাউডারগুলো পাওয়া যায় সেটা দিতে পারেন। বাট সেক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে না, র্যাশেসগুলো বা ঘামাচিগুলো ডে বাই ডে আরও বড় হয়ে যাচ্ছে, আরও লাল লাল হয়ে সিরিয়াস আকার ধারণ করছে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দ্রুত ডক্টরের কাছে বেবিকে নিতে। এবং যতদিন এই ঘামাচিটা থাকবে ততদিন চেষ্টা করবেন তেল জাতীয় কোনো পদার্থ বাচ্চার স্কিনে না দিতে, কারণ তেল বা তেল জাতীয় পদার্থগুলো দিলে কি হয় যে এগুলো আরও বেশি বড় হয়ে যায় বা আরও বেশি বেড়ে যায়। আর পাশাপাশি চেষ্টা করতে হবে বাচ্চাকে লোশনটাও কিছুদিনের জন্য বন্ধ রাখতে, এবং বাচ্চাকে চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে পানি, তরল জাতীয় খাবার বা ফ্রুটস জুস এগুলো খাওয়াতে। সাধারণত বেবিদের কিন্তু শীতকালে ঠান্ডাটা একটু বেশি লাগে, বাট কোনো বেবি আছে দেখা যায় গরমকালে ঠান্ডা লাগে, আবার কোনো বেবির ওয়েদার চেঞ্জের সাথে সাথে ঠান্ডা ভাবটা চলে আসে। আর আমার বেবির ক্ষেত্রে হচ্ছে যে যখন ওয়েদারটা চেঞ্জ হয়, আমার একটু বুঝে উঠতেই দেখা যায় যে ওর হয়তো একটু ঠান্ডা ভাবটা চলে আসে বা ঠান্ডাটা লেগে যায়। তো আমি সাধারণত কি করি, আমি প্রাথমিক অবস্থাতে ওর জন্য বিভিন্ন টাইপ হোম রেমেডিজ ইউজ করি, যেগুলো আসলে কালো জিরা বা সরিষার তেল, রসুন এই টাইপ মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হোম রেমেডিজ আমি নিজে এটা বাসাতে বানিয়ে থাকি এবং প্রাথমিক অবস্থাতে আমার বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করি। তো দেখা যায় আলহামদুলিল্লাহ ও কিন্তু সুস্থ হয়ে যায়, যার ফলে ওকে আমার আর ডক্টরের কাছে নিতে হয় না। তো উইন্টারে ওর টেক কেয়ার নিয়েও যেমন আমার অনেক ভিডিও আছে, বা বাচ্চার ঠান্ডা লাগলে আমরা কিভাবে প্রাথমিক অবস্থাতে ওকে সুস্থ করতে পারি, এগুলো নিয়েও প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রতিটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে যতগুলো আমি কমেন্ট পেয়েছিলাম প্রতিটা কমেন্টের উপরেই মানে ভিডিওটাকে কভার করতে, বা সবগুলো কমেন্টের অ্যান্সার দিয়ে দেন ভিডিওটাকে বানাতে, যার ফলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো এরপরেও যদি আপনাদের মনে আরও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের যদি মনে হয় যে আরও অন্য কোনো টপিকের উপরে ভিডিও বানানো দরকার, তাহলে আমাকে বলবেন, নেক্সট আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো ভিডিও শেষে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করব, কারণ আমি আশা করি যে যারা এ পর্যন্ত এসেছেন আমার ভিডিওটি দেখতে তারা পুরো ভিডিওটি দেখেছেন। তো যদি আপনি পুরো ভিডিওটি দেখে থাকেন এবং ভিডিওটি আপনার জন্য সামান্য একটু হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রতিটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, এবং আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেটেড করে নতুন ভিডিও বানাতে। আর সব লাস্টে আমি আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স মানে অনেক দিন থেকে আমার ভিডিও দেখে আসছেন, তারা অবশ্যই আপনাদের ফেসবুকে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এতে কি হবে যে কারো যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে, হয়তো বা তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো সকলে আমার জন্য, আমার বাচ্চার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর অবশ্যই এই গরমে বাচ্চাদের একটু বাড়িতে টেক কেয়ার করবেন, তাদেরকে একটু বেশি পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রতিটা বাচ্চাকে সুস্থ রাখে এবং ভালো রাখে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।